না থাকলেও রূপের জোরে ঠিকই সুদর্শন ডাক্তারকে নিজের দিকে টেনে নেওয়াই যায়। মেয়েদের এমন কুরুচি মন্তব্যে রূপকথা কোনো প্রতিবাদ করেনি, শুধু দ্রুত পদে ক্লাস ত্যাগ করেছে। নেলিকে নিয়ে বাইরের গেটে আসতে সারফারাজকে দেখা গেল গাড়ির সামনে ক্রস স্টাইলে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। রূপকথাকে দেখে দ্রুত হাতে সিগারেট ফেলে দিয়ে পায়ে পিষে মুখে হাসির রেখা টেনে এগিয়ে এলো। এরপর শুধালো, মন ভার কেন? রূপকথা সারফারাজের দরদ ভরা স্বরে ফুপিয়ে কেঁদে উঠল। রূপকথার কান্না সারফারাজ শক্ত গলায় শুধালো, কে কি করেছে? কোনো ছেলে টিস করেছে? কেউ ফ্রেশার হিসেবে ব্রেক দিয়েছে? সারফারাজের উৎকণ্ঠা দেখে নেলি অবাক হলো। সারফারাজ উত্তরের প্রতীক্ষায় রূপকথার হাত চেপে ধরে পুনরায় ভয়ানক গলায় শুধালো, হি ইজ দ্যাট বাস্টার্ড। রূপকথা চোখের জল মুছে সারফারাজের চোখের পানে তাকালো। রূপকথার অসহায় দৃষ্টি বুঝতে পেরে সারফারাজ বলল, গাড়িতে এসো, বাড়ি পৌঁছে দিচ্ছি। রূপকথা সারফারাজের পাশের সিটে বসলো আর নেলি ব্যাক সিটে বসে মাথা নিচু করে রইল। গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট করে সারফারাজ রক্তহীন করা গলায় বলল, কে কি বলেছে রূপকথা? জাস্ট টেল মি হিজ নেম। কত বড় কলেজে আলো দেখতে চাই আমি। রূপকথা সারফারাজের পানে তাকিয়ে ভয়ার্ত গলায় বলে উঠল, ডক্টর রুদ্ররাজ। রুদ্ররাজের নাম শুনে সারফারাজের চোয়াল কেমন শক্ত হয়ে উঠল। নীল চোখ জোড়া মুহূর্তে অগ্নিবর্ণ হলো, সেই সাথে ফুলে উঠল ঘাড় আর কপালের নীল শিরা। অধিক ক্রোধে নাকের পাতার থুতনি কেঁপে উঠল সারফারাজের। মস্তিষ্ক হলো বিক্ষিপ্ত, তবুও নিজেকে সামলে নিয়ে শুধালো, কি বলেছে? রূপকথা একে একে প্রত্যেকটা ঘটনা সারফারাজকে খুলে বলতেই সারফারাজ ফোন বের করে ডায়াল করলো একটা নাম্বারে। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই সারফারাজ গর্জে ওঠা গলায় বলে উঠল, লাইট অফ দ্য ডেভিল কিংস, বার ইন ফ্লেম ব্রাউন। হি ডেয়ার টু কাম মাই গার্ল, নাও হি উইল পে ফর ইট। ওপাশ থেকে ব্রিটিশ অ্যাকসেন্টে ইংরেজি ভাষায় ব্রাউনি কিছু বলল, কিন্তু কানে তুলল না সারফারাজ। সে ধমকে বলে উঠল, জাস্ট স্টপ, আই এম অলরেডি ডান লিসনিং। বলেই ফোন কেটে দিল সারফারাজ। এরপর সামনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, ভুল মানুষের সাথে মজা লুটেছিস তুই। সামান্য হাসির জন্য আমি তোর দুঃস্বপ্ন হয়ে তোকে ধাওয়া করব। তোর সবগুলো দাঁত একটা একটা করে তুলে নেব আমি। কতদিন তুই এভাবে আসতে পারিস তুই, আমিও দেখতে চাই। ঈদের দিন সকাল থেকেই সারফারাজকে কসাই রূপে দেখার জন্য রূপকথার মনটা আকুলি বিকুলি করে উঠল। অবশেষে নিজের মনের কৌতূহল দমাতে না পেরে শিউলি আর আমজাদ হায়দারকে ভুজুং ভাজুং বুঝিয়ে নেলিকে বগলদাবা করে ছুটল সারফারাজের বাসায়। রাস্তা ফাঁকা থাকে, বেশি সময় লাগলো না দুজনের। সারফারাজের বাড়ির আঙিনায় ঢুকতে এক কোণে চোখে পড়ল কামাল, নজরুল আর সারফারাজকে বিশাল এক গরু সমেত। পাকা কষায়ের মতো শার্ট আর লুঙ্গি পরে রয়েছে সারফারাজ, হাত কোনই অব্দি গোটানো, পরনের সাদা লুঙ্গিটা কুচিয়ে বাঁধা, হাতে ধারালো চাপাতি। সাদা লুঙ্গির বেশ খানিকটা রক্তের ছোপ ছোপ দাগে রঙিন হয়েছে। হাতের চাপাতি দিয়ে বেশ শক্ত হাতে বিশাল গরুর পার্ট বাই পার্ট আলাদা করে কেটে নিচ্ছে সারফারাজ। মন্ত্রমুগ্ধের ন্যায় এই দৃশ্য উপভোগ করল রূপকথা। সারফারাজের হলদেটে ফর্সা চিবুক বেয়ে উষ্ণ ঘর্মবিন্দু গড়িয়ে পড়ছে সমানে। লালচে ঠোঁটের উপরেও জমেছে মুক্তা দানার ন্যায় চকচকে ঘাম। সারফারাজের চারিপাশের বিষয়ে কোনো ধ্যান নেই, আপাতত গরু নিয়ে ব্যস্ত সে। ধীরে ধীরে গরুর বুকে ছাতি ফেরে বের করে নিয়ে এলো উষ্ণ টকটকে কলিজা। কলিজা হাতে নিয়ে সারফারাজের চোখ দুটো কেমন জ্বলে উঠল। মনে হলো মানুষের কলিজা বের করে এনেছে সে। কাজের এক পর্যায়ে সারফারাজ বলে উঠল, বিড়ি দেও নজরুল ভাই, গলা শুকিয়ে উঠেছে। লুঙ্গির কোচা থেকে একটা সিগারেট আর লাইটার বের করে এগিয়ে দিল নজরুল। লুঙ্গিতে হাত মুছে সিগারেট নিয়ে ঠোঁটে ঠেসে আগুন ধরালো। একটা টান দিয়ে সম্মুখে ধোয়া উড়াতেই রূপকথা নেলিকে নজরে পড়ল। দ্রুত সেই সিগারেট ঠোঁট থেকে সরিয়ে সারফারাজ সম্মোহিনী স্বরে ডাকল, রূপকথা। সম্বিত ফিরে পেল রূপকথা। ধ্যান ছেড়ে বেরিয়ে ঠোঁটের হাসির রেখা টেনে সামনে যেতে নেলি টেনে ধরে ভয়ার্ত গলায় বলল, আমি নিশ্চয়ই বিদেশে কসাইগিরি হয়ে করে, হয় পশু নয়তো মানুষের। নেলির অদ্ভুত কথায় রূপকথা কপাল কুচকে মুখে অসূচক শব্দ করে সামনে এগিয়ে গেল। সারফারাজ চাপাতি ছেড়ে উঠে দাঁড়িয়ে দুই হাত মেলে ধরল। কামালের সামনে রূপকথা সামান্য লজ্জা পেল। কামাল ঘটনা বুঝতে পেরে নজরুলকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। রূপকথা দৌড়ে গিয়ে সারফারাজের গলা জড়িয়ে ঝুলে গদগদ হয়ে শুধালো, মানুষের কলিজা এভাবে বের করেছো কখনো? রূপকথার প্রশ্নে নির্বিকার ভঙ্গিতে রূপকথার চোখের দিকে তাকিয়ে সারফারাজ ঠোঁট টিপে হেসে কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে শুধালো, সাপোজ আই সে ইয়েস দেন হোয়াট? সারফারাজের উত্তরে রূপকথা সারফারাজের গলা আরেকটু শক্ত করে জড়িয়ে বলে উঠল, দেখতে চাই।
সারফারাজ রক্তাক্ত হাতে রূপকথার গাল স্লাইড করে উত্তর করল, শিওর, অ্যাজ ইউর উইশ, মাই কুইন অফ দ্য এম্পায়ার। ওয়েস্ট হলিউড, লস অ্যাঞ্জেলেস। নিস্তব্ধ শীতল গা ছমছমে নিশুতি রাত। ঘড়িতে সময় রাত 3:20। আশেপাশে কোনো মানুষের নিশানা নেই। নিশাচর প্রাণীগুলো বোধহয় ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়েছে। যতদূর দৃষ্টি যায় ততদূরে চারিপাশ ধুধু আর নীরবতা চাদরে আবৃত। দিনের ঝলমলে রোশনাইয়ের যেই শহর আভিজাত্য আর ভদ্রতার মুখোশ পরে থাকে, রাতের আধার নামার সাথে সাথে তা পাপের নগরী হয়ে ওঠে। বেলেল্লাপনা, সম্ভোগ আর ভয়াবহ নেশায় ডুবে থাকে এই শহর। অপকর্মে লিপ্ত মানুষগুলোর জন্য রাতটুকু যেন স্বর্গীয় সুধা। ওয়েস্ট হলিউড শহরে এক কোণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দ্য ক্রিমসন সেলার বার। বাড়তির ঝলমলে আলোকসজ্জা আর শরাবের নেশা ধরানো গন্ধে চোখ বুজে আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। লস অ্যাঞ্জেলেসের বড় বড় পয়সাওয়ালা মানুষ কারি কারি টাকা খরচ করে এখানে আসে ফুর্তি করতে আর রাতভর দামি দামি মদ গিলতে। শুধু কি তাই, রাতের ঘনত্ব বাড়ার সাথে সাথে চুপি চুপি আদান প্রদান হতে থাকে। মদ ভর্তি কাচের গ্লাস সেই সাথে আঁকা হয় কারো সর্বনাশের নীল নকশা, নয়তো কারো প্রাণনাশের রক্তিম মানচিত্র। এখানে জীবন চলে রাতের আলোয় আর মদের ঘরে। এই শহরে কেউ কাউকে চিনে না, শুধু চিনে টাকা, নেশা আর প্রতারণা। বাড়ি আসা প্রত্যেকে মানুষরূপী পশু। মায়া, মমতা, দয়া এদের হৃদয়। যা আছে তা কেবল ক্রূরতা আর হিংস্রতা। সন্ধ্যা নামার সাথে সাথে ওয়েস্ট হলিউডের এই বারে স্যুটবুট পরা ভদ্রলোকগুলো বুক ফুলিয়ে ভেতরে ঢুকে, সাথে লাস্ট সময় লাল লিপস্টিক মাখা সফেদ সুন্দরী। আপাতত দৃষ্টিতে দেখলে নিত্যদিনের সাধারণ ঘটনা মনে হয়, কিন্তু গভীরে চোখ রাখলে নজর আটকায় প্রাণ খোয়ানোর নকশায়। ওয়েস্ট হলিউড শহরের ক্রিমসন সেলার বারটি আজ ফাঁকা। অবশ্যের কারণ হচ্ছে হিমশীতল আবহাওয়া। তাপমাত্রা 6°C। আকাশ জুড়ে ঝাপসা কুয়াশার ধূম্রজাল। বাতাসের হিমপ্রবাহে মনে হচ্ছে খুব শীঘ্রই বরফ ঝরবে। হলো তাই। মুহূর্তেই টপ টপ শব্দে বরফকণা ঝরতে শুরু করলো এবং ধীরে ধীরে তার ঝরঝরে আওয়াজে রূপ নিল। আজকের এই অধিক শীতলতা যেন শহরের হাড় জমিয়ে দিচ্ছে ঠান্ডা হাওয়ায়। বরফের স্তূপ, শোষ বাতাসের আওয়াজ আর পাতার নীরব খসে পড়ার শব্দ সব কেমন ভয় বাড়িয়ে দিচ্ছে। মনে হচ্ছে কোথাও বড় কোনো অঘটন ঘটতে চলেছে। এহেন ভয়ানক রাতের বরফ আর বাতাস চিরে বেরিয়ে এলো এক কালো হুডিতে আবৃত এক মানব। তার চেহারা মাথার কালো ক্যাপ আর মাস্কে ঢাকা, শরীরে অবয়বে থাকরা যুবক। যুবকের পেশিবহুল দুই হাতে বিভিন্ন যন্ত্রপাতি আর পেট্রোলের গ্যালন। যুবক প্রথমে চারিপাশ ভালো করে নজর বুলালো, এরপর ঘসঘস করে বরফ মারিয়ে হেঁটে চলল বাড়ির ভেতর। বাড়ির দরজায় বৃহৎ তালা ঝুলছে। যুবক সেই তালার পানে তাকিয়ে বাঁকাক্রুড়ো হাসলো। এরপর হাতের লক কাটার মেশিন দিয়ে বিনা পরিশ্রমে খুলে ফেললো বৃহৎ তালাখানা। এরপর এগিয়ে গেল ড্রিঙ্কস কর্নারে। বিশাল আধুনিক রাজকীয় বাড়ির চারিপাশটা একবার চোখ বুলিয়ে হেঁটে গেল থরে থরে সাজিয়ে রাখা শতবর্ষীয় দামি অ্যালকোহল ক্যাবিনেটের দিকে। এরপর বিড়বিড় করে আওড়ালো মদের বোতলের নাম। শ্বেতমার্গ 1982, রোমানে কোতি 2005, হ্যানেসি পারাদাইস গ্লেন ফিরিচ রিচার্ড 50 বছর। এরপর ভয়ানক শীতল গলায় বলে উঠল, আদেশ পালন করতে আমি সর্বদা আজ্ঞাবহ। যুবকের মুখের হিংস্র অবয়ব মাস্ক ভেদ করে স্পষ্ট হলো না, কিন্তু তার বাদামি চোখ জুড়ে প্রতিশোধের নেশা সুস্পষ্ট। যুবক নিজের পেশিবহুল হাতের সাহায্যে এক এক করে টেনে ফেলে দিল সবগুলো নেশাদ্রব্য রাখার তাক। মার্বেল পাথরওয়ালা শক্ত মেঝেতে পড়ে কাচের বোতলগুলো ঝনঝন ঝনঝন শব্দে উদ্বেলিত করলো চারিপাশ। মুহূর্তে সকল নিস্তব্ধতার পতন ঘটল। ভারী অ্যালকোহলের হাজার হাজার ডলারের বোতলগুলো মেঝেতে বিলীন হয়ে টুকরো টুকরো কাচ ছড়িয়ে পড়লো মার্বেলের উপর। তারপর চুপচাপ পেট্রোলের বোতলের ক্যাপ খুলে ছিটিয়ে দিল বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায়। পেট্রোলের উটকো গন্ধে স্পষ্ট তরল মৃত্যুচ্ছাপ। ভাঙা মদ আর কেরোসিন মিলেমিশে একাকার হতেই একটা লাল লাইটার জ্বালিয়ে ছুড়ে দিল বারটার মেঝের মাঝখানে। অ্যালকোহল আর পেট্রোল আগুনের স্পর্শ পেতে কেমন দাউ দাউ করে জ্বলে উঠল। এদিকে বরফের শীতলতা, অন্যদিকে আগুনের উত্তপ্ত লেলিহান শিখা, সেই সাথে এলোমেলো দাপিয়ে বেড়ানো হিমশীতল বাতাস। ছুটে আসা শীতের হাওয়া আর বরফের ভেতরেও সেই আগুন থেমে থাকলো না। আগুনের চূড়ান্ত উত্তাপে বাড়ির দামি থাই জানালার কাচ ফুটে গেল। ছাদের কাঠামো চিৎকার করে চটচট শব্দে ভেঙে পড়ল বোধহয়। সেই সাথে বাতাসে মিশল পোড়া পদার্থের ঘ্রাণ। কিন্তু এত কিছুতে ওই মানব থামল না। সে বার থেকে বেরিয়ে বাইরে ঠায় দাঁড়িয়ে রইল। জৌলুস মাখা দামি বারের ধ্বংসযজ্ঞ তাকে পরিতৃপ্ত করলো। বাড়ির সবকিছু যখন ধীরে ধীরে মাটিতে বিলীন হলো, তখন হুডি মানব নিজের ফোনখানা পকেট থেকে বের করলো। এরপর ঘসঘস করে এক বার্তা লিখে পাঠিয়ে দিল কাঙ্ক্ষিত নাম্বারে। মিশন অ্যাকমপ্লিশড, আই কেপ্ট মাই ওয়ার্ড দ্যাট আই হোপ ইউ আর প্রাউড অফ মি। বার্তাখানা পাঠিয়ে উত্তরের প্রতীক্ষায় স্ক্রিনে নজর বিদ্ধ করলো শ্বেতাঙ্গ যুবক। মুহূর্তেই যুবকের গোলাপি ঠোঁটের কোণের হাসিটা প্রশস্ত হলো। ফিরতেই জবাব এসেছে। মেসেজটা বার কয়েক বিড়বিড় করে পড়ল কাই নামক ফ্রান্সের বংশোদ্ভূত ছেলেটি। এরপর মুখের মাছ খুলে ঠোঁট কামড়ে ধরে লিখল, আই উইল বি ইউর ব্ল্যাক হ্যান্ড,
Silent, loyal, deadly. কয়েক পল গড়াতেই ফিরতি উত্তর এলো পুনরায়। উত্তরে কায়ের হাসি আরো প্রশস্ত হলো। নিজের খুশির বহিঃপ্রকাশ ঘটাতে সে আগুনের আরেকটু সামনে এগিয়ে গিয়ে আগুনের জ্বলন্ত শিখায় হাতের পেট্রোল সহ গ্যালন ছুঁড়ে ফেললো। পেট্রোলের স্পর্শে আগুন আরো ভয়াবহ রূপে জ্বলে উঠল। সেই কমলা রঙা আগুনের পানে চকচকে চোখে তাকিয়ে চিৎকার করে উৎফুল্ল আওয়াজে কায় বলে উঠল, Do you know who I am today? I am the servant of the Jaguar King. And you? বলেই হো হো শব্দে হাসলো। এরপর বিড়বিড় করে বলে উঠল, You're just a little flammy trying to survive the storm. ধীরে ধীরে আগুনের শিখা নমনীয় হয়ে উঠল। পোড়ানোর মতো আর কিছু অবশিষ্ট নেই হয়তো। কিছুক্ষণ পরে ভোরের আলো ফুটবে। ধ্বংস বার আর বাইরের বরফ স্তূপ মিশ্রিত পরিবেশ দেখে যুবক তাচ্ছিল্য করে বলে উঠল, Not even coldest storms could stand against me. What a pity. সূর্যের তেজ ধীরে ধীরে মিইয়ে যেতে শুরু করেছে। অন্ধকার এসে ক্রমশ হাতছানি দিয়ে ডেকে চলেছে। আকাশ জুড়ে বিচরণ করছে নিরে ফেরা বিহঙ্গের দল। এই বুঝি সূর্যখানি পাটে ডুবল। বিরস মুখে সুফিয়ান চৌধুরী নিজের ঘরের এক কোণে ইজি চেয়ারে মাথা হেলিয়ে বসে আছেন চোখ বুজে। সবকিছু কেমন বিষণ্ণ আর দম বন্ধকর লাগছে। ভেতরের অসহনীয় অস্থিরতার দুশ্চিন্তা কারো কাছে প্রকাশটুকু করা যাচ্ছে না। অধিক চিন্তায় মাথাটা কেমন তীক্ষ্ণ ব্যথায় চিরচির করে উঠল। মাথার চুল টেনে সুফিয়ান মনে মনে ভাবতে লাগলেন, যেই ভয়ে এতগুলো বছর মেয়েটাকে লুকিয়ে রাখলাম, অবশেষে সেই ভয় সত্যরূপে প্রকট হলো। কিন্তু কেন? এর থেকে পরিত্রাণ কি? রূপকথার মায়াবী মুখশ্রী আর সারফারাজের পশুসম সত্তা কোনোভাবে মানতে পারছেন না তিনি। বাবা হিসেবে মেয়ের এহেন বিপথে বাড়ানো পা কিভাবে রোধ করবেন তিনি? মেয়ে যদি জেনে বুঝে এমন অগ্নিপথে পা বাড়ায় তবে তাকে ঠেকানো সাধ্যকার। অন্ধকারে নিমজ্জিত কক্ষে নিঃশব্দে এসে আলো জ্বালিয়ে কক্ষ আলোকিত করল রেখা। এরপর তপ্ত শ্বাস ফেলে সুফিয়ানের সামনে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে ধীর লয়ে শুধালো, কয়েকদিন ধরেই তো আমাকে কেমন বিধ্বস্ত ঠেকছে। কি হয়েছে খুলে বলো তো। রেখার আকস্মিক স্বরে হকচকিয়ে উঠল সুফিয়ান। এরপর নিজেকে ধাতস্থ করে আমতা আমতা করে বলে উঠল, কি? কখন এলে? রেখা বিছানার এক কোণে বসে উত্তর করলেন, এই মাত্র। সুফিয়ান আলগোছে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। এরপর নামাজের তাগাদা দিয়ে বলে উঠলেন, ঘুমিয়ে গিয়েছিলাম। কখন আজান পড়েছে টেরই পাইনি। আজকাল শরীরটা খুব ক্লান্ত হয়ে যাচ্ছে, প্রেশারটাও বেড়ে যাচ্ছে খানিক। সুফিয়ানের উত্তরে রেখা তপ্ত শ্বাস ছেড়ে সন্ধিহান চোখে পুনরায় শুধালো, তোমাকে কয়েকদিন ধরে মন মরা লাগছে। কি হয়েছে? শুধু কি শরীর খারাপ নাকি অন্য কিছু? সুফিয়ান রেখাকে কিছু বুঝতে না দিয়ে উত্তর করল, মেয়েটার জন্য মন খারাপ লাগছে রেখা। এইদিকে থানাতেও প্রচুর চাপ, ট্রান্সফারেও বেশ ঝামেলা হচ্ছে। রেখা সুফিয়ান চৌধুরীর কথায় তাল মিলিয়ে বলে উঠলেন, মেয়েটার জন্য আমারও খারাপ লাগছে। এতগুলো দিন ওকে ছাড়া কখনো থাকিনি। বলতে বলতেই রেখার গলা ধরে এলো। নিজেকে কোনো মতে সামলে আবদার করলো, একবার গিয়ে দেখে আসলে কেমন হয়? সুফিয়ান প্রতিউত্তরে মাধুর্যহীন গলায় বলে উঠল, নামাজে যাও রেখা, সময় বয়ে যাচ্ছে। কতদিন পর এমনিতেই ঢাকা যাচ্ছি। পুরোটা দিন ঈদ আনন্দের ন্যায় কাটলো সারফারাজের। রুদ্ররাজের হাঁটুতে আঘাত করে মাটিতে মুড়িয়ে বসাতে পেরেছে ফাইনালি। যখন রুদ্ররাজ জানবে সারফারাজ তার পিঠ পিছে কত বড় ছুরি বসিয়েছে, তখন কেমন প্রতিক্রিয়া দেখাবে? ক্রোধে ফুঁসে উঠবে, কাঁদবে, নাকি পাল্টা আক্রমণের নকশা আঁকবে? পাল্টা আক্রমণ কি ধরনের হতে পারে? যদিও এসব বিষয়ে সারফারাজের কোনো ভ্রুক্ষেপ নেই। টাকা পয়সার সাময়িক ক্ষতি সে কোনো ক্ষতির কাতারেই ধরে না। টাকা পয়সা দুই হাতের ময়লা। বুদ্ধি আর তাকাত থাকলে টাকা কামানো পানির মতো সহজ। জীবনে সারফারাজ যেই টাকা কামিয়েছে তার শিকিরভাগ রুদ্ররাজ চোখে দেখেছে কিনা সন্দেহ। নিজের আভিজাত্য গাম্ভীর্য আর অহংকারে তাচ্ছিল্য হাসলো সারফারাজ। লালচে ঠোঁট জোড়ায় কেমন ক্রূর দেখালো সেই হাসি। এরপর হাত ছেড়ে ডেকে বলে লুইস। উঠল। ডাক শোনা মাত্রই বাইরে থেকে ড্রয়িং রুমের ভেতরে এসে দাঁড়ালো ইয়ং আর লুইস। অবনত মস্তকে দুই হাত বুকে ভাঁজ করে দুজনাই উত্তর করলো, ড্যাড। দেহরক্ষী দুজনের মুখে ড্যাড সম্বোধন শুনে আজ একটু ভালো লাগলো না সারফারাজের। কেমন বেখাপ্পা শোনালো চেনা পরিচিত সম্বোধন। ফর্সা কপালটাও কুচকে এলো। মুখে চসূচক বিরক্তিকর শব্দ ফুটিয়ে পায়ের উপর পা তুলে নড়ে চড়ে বসলো সারফারাজ। এরপর দুজনার পানে গভীর দৃষ্টি মেলে গম্ভীর গলায় বলল, ফার্দার ডোন্ট কল মি ড্যাড, জাস্ট স্যার, বস। সারফারাজের মুখে বস নাম শুনে লুইস আর ইয়ং কিছুটা অবাক হলো। এতগুলো বছরের ড্যাড সম্বোধনে তারা অভ্যস্ত হয়ে পড়েছে। আজ বস শব্দটা কেমন অদ্ভুত লাগলো তাদের কাছে। ড্যাড শব্দটা যেমন আন্তরিক আর ভালোবাসার, বস শব্দটা তার বিপরীত, সম্পূর্ণ নতুন এক শব্দ। তবুও ইয়ং আর লুইস মাথা ঝাঁকিয়ে উত্তর করলো, ওকে বস। বস শব্দটি মনোপুত লাগলো সারফারাজের।
ড্যাড, বাবা অথবা পাপা ডাকবে তার ওরসজাত সন্তান। কত প্রশান্তি না দেবে কানে শীতলতা জাগানো সেই ডাক। সারফারাজ মনে মনে ভাবলো একদিন তার ঘর হবে, সংসার হবে, একটা ভালোবাসার বউ থাকবে, আরেক ঝাঁক বাচ্চা কাচ্চা, ঘরময় খল বলিয়ে বেড়াবে ছোট ছোট হাত পা আর মায়াবী মুখশ্রী। ক্লান্ত দেহী স্ত্রী নামক মানুষটার কোলে ধপ করে মাথা রেখে নির্ঘুম চোখ দুটো বুজে নিজেকে পরিশ্রান্ত করবে সারফারাজ। কিন্তু কবে আসবে সেই সুদিন? আদৌ কি সারফারাজ এসব ডিজার্ভ করে? বিধাতা কি রূপকথার সাথে এত সুন্দর স্বপ্নের ঘরটাকে বাঁধতে দেবে, নাকি কোনো ঝড়ো হাওয়া এসে ভেঙে দিবে তাদের খড়কুটোয় মোড়ানো ভিত্তিহীন সম্পর্ক? না না, এ কিছুতে হতে পারে না। তবে আমি পুরো পৃথিবী জ্বালিয়ে দেব। সেই স্বপ্ন আমার কঠিন হৃদয় দীর্ঘ অপেক্ষার পর দেখতে চলেছে, তা পূর্ণতা না হয়ে কখনোই মাঝপথে ভেঙে গুড়িয়ে যেতে পারে না। এ আমি কিছুতেই হতে দেব না। রূপকথার আমার মধ্যে বাধা হয়ে যে আসবে তাকে নিশ্চিহ্ন করে ফেলবো আমি হোক সে সুপ্রিয়ান চৌধুরী অথবা রুদ্ররাজ। কথাগুলো ভেবেই সারফারাজের চোয়াল শক্ত হয়ে উঠল, সেই সাথে ফুলিয়ে উঠল কপালের শিরা, চোখ দুটোতে নীলচে ক্রোধ। হাতে ধরে রাখা হুইস্কির ছোট গ্লাসটাকে আরেকটু শক্ত করে আঁকড়ে ধরল সারফারাজ। ভেতরের ভয় মেশানো আশঙ্কা কেমন চেপে ধরল হৃৎপিণ্ড। সারফারাজ সহ্য করতে না পেরে আরো জোরে মুঠি পাকিয়ে চেপে ধরল কাচের গ্লাস। পদার্থের তৈরি পাতলা গ্লাস সইতে পারল না সারফারাজের বল। চুরচুর করে ভেঙে গুড়িয়ে গেল হাতের শক্ত মুঠোয়। গ্লাস ভাঙার চিকন ঝনঝন শব্দে ইয়ং আর লুইস ডেকে উঠল। বস। ধ্যান ছেড়ে বেরিয়ে হাতের পানে দৃষ্টি নিবদ্ধ করল সারফারাজ। ইতিমধ্যে হাত কেটে রক্তের ধারা প্রবাহিত হচ্ছে। হাতের তালুতে বিঁধে রয়েছে ছোট ছোট কাচের টুকরা। হাতের মুঠো খুলে সারফারাজ এক ধ্যানে তাকিয়ে রইল সেই ক্ষতবিক্ষত হাতের পানে। ইয়ং এগিয়ে এসে হাত দেখতে চাইল, কিন্তু অন্য হাতের ইশারায় তাকে থামিয়ে সারফারাজ বলে উঠল, নিজেকে সামলে নিতে জানি আমি। তোমরা রূপকথার দিকে নজর দাও, রুদ্রকে টার্গেট করেছে। ইয়ং সম্মতি জানিয়ে বাইরে গিয়ে দাঁড়ালো। পেছন পেছন গেল লুইস। দুজনের যাবার পানে তাকে তপ্ত কম্পিত শ্বাস ছাড়ল সারফারাজ। এরপর দরদহীনভাবে টেনে তুলল হাতে বিধে থাকা কাজ। এমন সময় সারফারাজের ফোনখানা ভো ভো করে বেজে উঠল। স্ক্রিনে রূপকথার নাম ঝলমল করছে। ঠোঁটের কোণে হাসির রেখা টেনে তড়িৎ ফোন তুলল সারফারাজ। এরপর আদুরে গলায় বলল, ইয়েস। ওপাশ থেকে রূপকথার লাজুকতা বিস্তৃত আবদার এলো। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। রূপকথার আবদারে ধুকপুক করে উঠল সারফারাজের অনুভূতিহীন বক্ষ। রক্ত ভেজা হাতে বুক চেপে ধরে সারফারাজ ধীর লয়ে বলল, ইয়েস। তুমি কিন্তু ভুল করেছো। রূপকথা মিষ্টি হেসে উত্তর করল, ভুলটাই সঠিক লাগছে আমার কাছে। তুমি আসবে কিনা বলো, না হলে আমি আসছি। সারফারাজ স্বাভাবিক গলায় শুধালো। এই সোনা রূপকথা, সামনের পথ কণ্টক কাবৃত। রূপকথা ব্যথিত গলায় শুধালো, ভয় পাচ্ছ? আমি হারানোর ভয় পাচ্ছি। এরপর আর আমার আঁকড়ে ধরার মতো কিছুই অবশিষ্ট থাকবে না। আমি ধুকে ধুকে মরব। হৃদয় পর্যন্ত কেঁপে উঠবে সেই হারানোর ব্যথায়। আমি সইতে পারবো না রূপকথা। কথাগুলো বলতে বলতে গলার স্বর মোটা হয়ে এলো সারফারাজের। সেই সাথে শব্দগুলো হলো ভাঙা ভাঙা। রূপকথা সারফারাজের অপ্রকাশিত অনুভূতি টের পেয়ে বলে উঠল, আমি হারাতে আসিনি সারফারাজ, তবে এত দ্বিধা কেন? তোমার বাবা কখনোই মানবে না এই সম্পর্ক। তারা কষ্ট পাবে। আমি পাপাকে বোঝাবো। মনের ওপর কারো দ্বিধা নিষেধ চলে বলো? সারফারাজ রূপকথার প্রশ্নের উত্তর দিল না। সে মনে মনে বলল, সত্যি মনটা বড্ড অবুঝ। এর উপর কোনো নজরদারি দখলদারি চলবে না। সে তার মতোই চলতে চায়, মুক্ত, স্বাধীন, বাধাহীন। সারাদিন দেখিনি তোমাকে সারফারাজ। আমার দিনটা শেষ হয়েছে তোমার আইস ব্লু চোখ জোড়া না দেখে। আমি শান্তি পাচ্ছি না, আমার রাতের ঘুম হবে না। ইভেন পড়াতেও মন বসাতে পারছি না। প্লিজ এক পলক দেখতে চাই, বলো আসবে? রূপকথার আবদার এবার ফেরাতে পারল না সারফারাজ। ফট করে উত্তর করল, অল রাইট, আই উইল কাম ফর ইউ। সারফারাজের উত্তরে প্রশস্ত হেসে রূপকথা বলে উঠল, একটা সারপ্রাইজ দিব আজ তোমাকে। সারফারাজ ছোট করে বলল, কি? এখন মোটেও বলবো না। এলে নিজ চোখে দেখবে, আর তাড়াতাড়ি আসবে। আমি অপেক্ষায় থাকবো। বলেই ফোন কেটে দিল রূপকথা। সারফারাজ বুক চেপে এখনো ওভাবেই বসে আছে। কি রে, এমন স্ট্যাচু হয়ে বসে আছিস কেন? হঠাৎ অভিরূপের গলার স্বর শুনে হুঁশি ফিরল সারফারাজ। এরপর নড়ে চড়ে গলা খাকারি দিয়ে বলে উঠল, চলো ফুপু শাশুড়ির বাড়ি থেকে ঘুরে আসি। সারফারাজের এহেন তামাশামূলক মশকরা শুনে আঙ্গুল দিয়ে কাঞ্চলকে সারফারাজের পানে এগিয়ে এলো অভিরূপ। এরপর সারফারাজের বুকে হাত রেখে অবিশ্বাস্য গলায় শুধালো, টেল মি অনেস্টলি, did your heart actually beat for her? সারফারাজ অল্প মাথা দোলাতেই অভিরূপ লাফিয়ে বলে উঠল, ও মাই গড, মরা গাছে ফুল ফুটেছে ফাইনালি। হু
অভিরূপের বেশ উচ্ছ্বাস কাজ করলো, ছোট বাচ্চার মতো নাচতে ইচ্ছা করলো, কিন্তু বয়সের মাপকাঠির হিসেবে পারল না বাচ্চামো করতে। তবুও কোমর দুলিয়ে অল্প নেচে বলে উঠল, ক্যালিফোর্নিয়া ফিরে পার্টি দেবো সবাইকে নিয়ে। আপাতত চল যাই, ভাবি দেখে আসি। অভিরূপের মুখে ভাবি সম্বোধন শুনে কিছুটা লাজুক হাসলো সারফারাজ। এরপর উঠে দাঁড়িয়ে বলে উঠল, জাস্ট এ মিনিট, আই উইল বি ব্যাক। ঢাকায় আসার সময় গুনে গুনে 6টা শাড়ি এনেছে রূপকথা। একটা একদম কালো, সাথে কালো সুতার কাজ আর দামি স্টোন লাগানো, আরেকটা মাল্টি কালার, বাকিগুলো বিভিন্ন কালারের। এক একটার ম্যাটেরিয়ালস এক এক রকম। খুঁজে খুঁজে কালো রঙের পাতলা জর্জেট শাড়িটা হাতে তুলে নিল রূপকথা। এরপর ম্যাচিং পেটিকোট আর ব্লাউজ। দক্ষ হাতে কালো শাড়িখানা মোমের নেয় ফর্সা দেহে জড়িয়ে আয়নার সামনে বসলো রূপকথা। ফর্সা মোহনীয় মুখে হালকা মেকআপ টাচ দিয়ে ঠোঁটে মেরুন রঙের একটা লিপস্টিক মাখালো। চোখের কোল ঘেঁষে মোটা করে কাজল লেপটে চোখটা স্মোকি শ্যাডো প্ল্যাটারে সাজালো। চুলগুলো কাঁধের দুই পাশে ফেলে উঠে দাঁড়িয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিজেকে বেশ কয়েকবার পরখ করলো। সাজ কমপ্লিট হতেই ঘড়িতে সময় দেখল রূপকথা। রাত প্রায় 12টার কাছাকাছি। আমজাদ হায়দার আর শিউলি অনেক আগে ঘুমিয়ে গেছে। মানুষ দুটোই বড়ই স্বাস্থ্য সচেতন আর ঘুম কাতুরে। পৃথিবী ধসে যাবে তবু এদের ঘুম ভাঙবে না। নেলি পড়তে পড়তে পড়ার টেবিলেই ঘুমিয়েছে। ঘুম নেই শুধু রূপকথার চোখে। সারফারাজকে দেখার তৃষ্ণায় তার চোখ জোড়া তৃষিত। রিডিং টেবিলে বসে বসে অপেক্ষার প্রহর গুনছে রূপকথা। সারফারাজ এখনো আসেনি। মনের অস্থিরতা কমাতে না পেরে সারফারাজের ফোনে কল করলো রূপকথা, কিন্তু সংযোগ বন্ধ। ধীরে ধীরে কেটে যাচ্ছে সময়, কিন্তু সারফারাজের দেখা নেই। পুনরায় কল করলো রূপকথা, এবারও নাম্বার বন্ধ। অপেক্ষার প্রহরগুলো এখন বিষাক্ত হয়ে উঠল তার কাছে। মন আকাশে অভিমানের মেঘ জমলো। এই বুঝি চোখের দুকুল ছাপিয়ে অশ্রু বর্ষণ উপচে গড়ায়। অভিমানার কষ্টে ফুপিয়ে উঠল রূপকথা। সারফারাজ জানতেও পারল না, বোধ হয় তা। হয়তো জানার চেষ্টাই করছে না। ঘড়িতে দীর্ঘ সময় পর আবার নজর বুলালো রূপকথা। রাত 2:15। রূপকথা বুঝলো সারফারাজ আসবে না। মানুষটা বড্ড নির্দয় আর বেখেয়ালের। প্রতিশ্রুতিটাও বোধ হয় মিথ্যে, কিন্তু রূপকথা তো তাকে সত্যরূপে মনে প্রাণে চায়। তবে সারফারাজ চায় না কেন? থমথমে উত্তপ্ত ভ্যাপসা গুমট গভীর রাত। ঘড়িতে সময় কত তা জানা নেই। দূর থেকে রাস্তার বেনামি কুকুরের মিহি ঘেউ ঘেউ ধ্বনি ভেসে আসছে। উত্তপ্ত গরম বাতাস গায়ে জ্বালা ধরিয়ে দেবার জন্য যথেষ্ট। সেই সাথে ঝিঝি পোকার এক নাগারে ডেকে চলা মেজাজ বিক্ষিপ্ত করে দিচ্ছে। এহেন অস্থির প্রকৃতির খেলায় শহরের জনমানবহীন নিস্তব্ধ হাইওয়ের অন্ধকার বাঁকে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দুজন মানব। আশেপাশে ল্যাম্পপোস্টের খুঁটি না থাকায় পথটা ঠিক সেভাবে আলোকিত হয়নি। অদূরের সোডিয়াম লাইটের কেঁপে ওঠা টিমটিমে আলো অন্ধকারটাকে আরেকটু গভীর করলো, কিন্তু বিলাসবহুল দামি গাড়ির হেডলাইটের চকচকে আলো পথের বাঁকের অন্ধকারটুকু গিলে নিল। সুদর্শন পুরুষ দুটো দুজন দুজনার কপালে নিজেদের গান তাক করে রেখেছে। ট্রিগার চাপলে দুজনের খেলায় সাঙ্গ হবে নিমিষেই। মানুষ দুটো দুজনেই দুজনার চোখ গভীর দৃষ্টিতে পরখ করে চলেছে, যেন সমস্ত কথা চোখে চোখেই হচ্ছে। স্বচ্ছ নীলচে ক্রোধের আগুন মিশ্রিত চোখ, কি ভয়ানক হুমকি সেগুলোতে। যেচে পড়ে মরতে এসেছিস? কথাটা বলেই বাঁকা হাসলো রুদ্ররাজ। রুদ্ররাজের হাসি দেখে তাচ্ছিল্য হেসে ঠোঁটের কোণে রক্ত মুছল সারফারাজ। এরপর বলে উঠল, মনে হচ্ছে উপরে যাওয়ার খুব তাগাদা দিছে তোর। আর রাস্তাটা কারো বাপের নয়। কে জেসি পড়ে মরতে এসেছে সেটা সময় বলে দেবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।